হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পশুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী। আজ কিষাণ বাণী অনুষ্ঠানে আমরা একজন কৃষক বন্ধুকে পেয়েছি, মীর হোসেন শেখ। মীর হোসেন শেখ এসেছেন বেলডাঙ্গা ২ নম্বর ব্লকের বিদুপাড়া গ্রাম থেকে। মীর হোসেনের যে চাষবাস, সেই চাষবাস সম্পর্কে আমরা তার অভিজ্ঞতার কথা আমরা শুনব। মীর হোসেন, আপনাকে নমস্কার। নমস্কার। মীর হোসেনের চাষবাসই তো প্রধান জীবিকা নাকি? হ্যাঁ। বয়স কত হলো? আমার বয়স হচ্ছে 47 বছর। 47 বছর। আর মানে চাষবাস করে যখন সংসার চলে, তো জমি কতটা আছে আপনার? ওই জমি বিঘে 2.5 আছে। 2.5 বিঘে? হ্যাঁ। মানে সবটাই নিজের? সবটাই নিজের। আর এমনি ভাগে কিছু করেন? ভাগে বা কন্ট্রাক্ট নিয়ে কিছু? আমি ভাগের করি না। তাহলে এই মানে এই যে 2.5 কাঠা জায়গা জমি আছে, চাষের জমি, সেই জমির মানে সেখান থেকে যা উৎপন্ন হয় সেগুলো থেকেই মানে সংসার চলে নাকি? না অন্য কিছু করুন? ওইটাতেই করি, ওই চাষের মধ্যেই করি, আর একটু আধটু হয়তো। হ্যাঁ, মানে যখন যেখানে প্রয়োজন হয় সেখানে একটু সময় থাকলে। তো এই যে 2.5 কাঠা 2.5 বিঘে যে জমিটা, এই সারা বছর ধরে কি করেন? ওই কিছু ধান করা হয়, সবজি সইসি রায় বলে করা হয়, আর ওই কিছু ধান বা কচু এই সবজির চাষ সাথী ফসল করা হয়। আচ্ছা, সাথী ফসল হিসাবে এগুলো কি সব ওই জমিতেই করেন? কিসের সঙ্গে করেন? ওটা আলাদা জমি ফেলিথি করি, পচান জমি করি, দিয়ে ওই 15 কাঠা ভূমির ওপরে আমরা করি। না, সাথী ফসল করতে গেলে একটা মেন ফসল থাকবে, তার সঙ্গে অন্যান্য ফসল একটা কিছু করা, তাই তো? তো ওই মেন ফসলটা কি করেন? শাকসবজি করেন কিছু? শাকসবজি করি, ওটা আলাদা জমি ফেলি থুই দিই। সাথী ফসলটি যেটা করি ওটা আলাদা জমি ফেলি থুই, সেটা করি, পচান করি। কি করেন সেখানে করি আপনার লাল ডাঁটি শাক, তারপর আপনার ছোলা শাক, পালং শাক, বিভিন্ন রকমের শাক পাতা। আচ্ছা, একসঙ্গে সবটাই আলাদা আলাদা করি, ছে করি। হ্যাঁ, আলাদা আলাদা করি, সব আলাদা আলাদা করি। তো ক কাঠা করে মোটামুটি? ওই 4 কাঠা ছোলা দিই, 3 কাঠা হয়তো পালং দিই, হয়তো আপনার আরো বিভিন্ন রকমের জিনিসটা আলাদা আলাদা সব চাষগুলো করি। ছোলার শাকও করেন? ছোলার শাকও করি। এটা কি শুধু ছোলার শাক হিসাবে করেন না ছোলার জন্য করেন? ওটা শাক হিসাবে করি। মানে শাক হিসাবে করে ওটাকে তুলে ফেলে দেন নাকি? তুলে ফেলে দিয়ে আবার তখন কচু লাগিয়ে দিই। ওইটাতে আবার কচু লাগিয়ে দেন? হ্যাঁ, কচু লাগানো। এই যে ছোলার শাক বললেন, অনেক রকমের শাক করছেন, তো প্রথমে একটু জিজ্ঞাসা করে নি, ছোলার শাকটা কবে কিভাবে করলেন? এটা কি মাস পড়ছে? পৌষ মাস পড়বে সামনে। পৌষ মাস, অজ্ঞান মাসে আমরা 15-16 বুনেছি, বুনে ওটা এক কাঠ করে দিয়েছি, এক কাঠ মেরে দিয়েছি। এক কাঠ কেটে বিক্রি করে বিক্রি করা হয়ে গেছে। আচ্ছা, এইবারে বিক্রি করা হয়ে গেছে। মার্কেটে যে দাম 100 টাকা কেজি, 80 টাকা কেজি, এখন যা মার্কেটে দাম পাই সেটা। এবার এক কাঠে বেশি হয় না, ওই 5 কাঠা জমিতে 25 কেজি 30 কেজি হয়। দ্বিতীয় কাঠে বেশি হয়। হ্যাঁ, ফলন তো আবার ডালপালা বেরিয়ে ফেংড়ি, ফেংড়িটা দেই, দিয়ে ডালপালাটা বেশ সুন্দর হয়। তখন তো এখন মানে 80 টাকা 100 টাকা বিক্রি করেছেন, মানে এখন তো ভালো দাম পেয়েছেন। হ্যাঁ, তখন ভালো দাম পেয়েছি। 15-16 দিন আগে লাগিয়েছেন, 15 দিনের মধ্যে 16 দিনের মধ্যে বিক্রির যোগ্য হয়ে গেছে গাছটা? ও 28 দিনের ভিতরে, 28-29 দিনের ভিতরে এক কাঠ হয়ে যায়। দিয়ে তারপর দ্বিতীয় যেগুন হয় তখন ওই 15-16 দিনে বীজ হিসাবে বা ছেঁচ যেগুন যা প্রয়োজন হয় তখন তৈরি করতে হয়। বীজ সমস্ত জিনিস একটা তৈরি করি, তখন আবার কাটতে শুরু করি। তো এই যে যখন এটা চাষ করছেন, জমিটা তো আগে প্রথমে তৈরি করতে হয়। হ্যাঁ। তো জমিটা তৈরি করার সময় কি সার ব্যবহার করেন?
সার আমরা জৈব সারটা বেশি ব্যবহার করি। এবার জৈব সারটা ব্যবহার বেশি করি, আর যদি প্রয়োজন হয় 10-20 কি কোনো আসছে সার হালকা করে দিই। দিয়ে তারপরে ওরা বুনে দেন, ওটা কি ছড়িয়ে বুনেন নাকি? হ্যাঁ, ওটা খুপি দিয়ে বুনি। খুপি দিয়ে? হ্যাঁ, খুপি দিই। এই আচ্ছা। 1 বিঘত অন্তর বা 4 আঙুল অন্তর ছাড়াছাড়ি করি। একটা করে ছোলা ফেলে দেন নাকি? হ্যাঁ, 1-2 করে ছড়িয়ে দিই, ফেলে দেন। ফেলে দিই। ও, আর মাঝখানে একটু জায়গা থাকে? হ্যাঁ, জায়গা তো থাকবে, তার মানে সার না হলে ডালপালা ছড়াবে কি করে? আর এমনি তো রোগ পোকা তো কিছু হয় না? না, রোগ পোকা লাগলে হয়তো একটু বিষ দিই, একটু বিষ প্রয়োজন হলে দিই। আর এখন পোকামাকড়টা একটু কমই হয়েছে, কেননা এবছর ভালোই ফসলের দিকে খুব সুন্দর এখন আছে, ওয়েদারটা ভালো, ওয়েদারটা ভালো আছে। ভালো আছে। আর এমনি সেচ কি লাগে? হ্যাঁ, সেচ প্রয়োজন হলে লাগে। হয়তো দেখা গেছি ওটা জো করে বুনলে একটু টাইম করে বেরোবে, হয়তো বেরোনোর পর হয়তো মাটি শুকিয়ে গেলে সেচ দিতে হয়, প্রয়োজন মতন সেচ পড়ে। প্রয়োজন মতো সেচ দিতে হবে। আর এটা মোটামুটি কত কাঠ পর্যন্ত নেওয়া যেতে পারে? এটা 3 কাঠ পর্যন্ত নেওয়া যাবে। 3 কাঠ অবধি? হ্যাঁ, 3 কাঠ অবধি নেওয়া যাবে। আচ্ছা, 3 কাঠ নেওয়ার পরে এটাকে আবার তুলে ফেলে দেবেন গাছটাকে? হ্যাঁ, গাছটাকে তুলে ফেলে দিয়ে হয়তো তখন চাষ দিয়ে আবার কচু চাষ করবেন। আর এছাড়াও বলছিলেন যে পালং শাক করছেন। পালং শাক কতটা জায়গায়? পালং শাক 4 কাঠা জায়গায় আছে। 4 কাঠা? আচ্ছা, এটা কতদিন আগে করেছেন? ওই টাইমেই বুনেছি, ওই টাইমে 20 দিন আগে? হ্যাঁ, 15-20 দিন আগে বুনেছি। বুনে ওটা বিক্রি হয়ে গেল। মানে ওটা তুলে একদম গোড়া শুদ্ধ তুলে বিক্রি করেন? হ্যাঁ, গোড়া সমেত বিক্রি করে দিই। না এমনি পাতা কেটে বিক্রি? না, পাতা না, গোড়া সমেত কেটে বিক্রি করে দিই। তাহলে এটা তো শেষ হয়ে গেল। হ্যাঁ, ওটা শেষ হয়ে গেল। ওটা এবারে বুনবো, কি ওই পিরিং শাক না কি বলছে, ওই শাকটা বুনবো। আচ্ছা, ওটা আপনার ফাল্গুন মাস, মানে একটু গরম পড়লে। ও, এটা একটু গরমের। আর এই দুটো তো সবটাই আপনার শীতের সময়? সব শীতের সময়। আর এমনি পালং শাক সব বিক্রি হয়ে গেছে? হ্যাঁ, সব বিক্রি হয়ে গেছে। কেমন লাভ হলো? কেমন? ওটা ওই 35-36 কিলো টাকা কিলো হয়েছে। হ্যাঁ, 35-36 টাকা কিলো পেয়েছেন? হ্যাঁ, বাজার হিসাবে। কতটা হয়েছে 4 কাঠাতে? 4 কাঠাতে ওই 15,000 টাকা মতন। 15,000 টাকা? আর খরচ ওই 1,000-3 ওরকম। আর বিক্রি করে পেলেন কত? ওই 15-16,000 টাকা বেচে কিনা, সলিড টাকা একবার 20 আর সমস্ত সব খরচ খরচা বাদ দিয়ে 16,000 টাকা লাভ। 16,000 টাকা। তার মানে এটা তো খুব কম দিনের মধ্যে। কত মাসখানেক কি মাস ধরে? 40 দিনের ভিতরে। 40 দিনের ভিতরে পুরা ওই 3টি ফসল উঠে যাবে। ছোলা, পালং আর বিভিন্ন রকমের ওই যে চাষগুলো আছে, ওই কপি টপি, ওগুলো সব উঠে যায়। হ্যাঁ, ওই জায়গাটা পুরোপুরি খালি করে দিয়ে তারপরে ওই পিরিঙের শাক বুনবো, গাজর, কিছু গাজর বুনবো খাওয়ার জন্য। হ্যাঁ, খাওয়ার জন্য কিছু বুনবো, কিছু পিরিঙের শাক বুনবো। পিরিঙের শাকটা বুনলে ফাল্গুন চৈত মাসে ওটা বেচা কিনা ভালো হয়। মার্কেট ওটা 50-55 টাকা কিলো পাওয়া যাবে। আচ্ছা, এগুলো কি প্রত্যেক বছর করেন নাকি? হ্যাঁ, প্রত্যেক বছর একটু আধটু খাওয়ার জন্য বুনি। এবছর একটু বেচার জন্য বুনবো। আচ্ছা, বেচার জন্য? হ্যাঁ, বেচার জন্য বুনবো। গতবার দেখেছেন যে খুব ভালো লাভ হয়েছে? খুব ভালো লাভ জিনিস, লাভ সংখ্যা জিনিস ওখানে। আর এগুলো তো বেশ শরীরের পক্ষে তো এমনি শাকসবজি প্রত্যেকটাই ভালো, সবই ক্যালসিয়াম জাতীয়, ভিটামিন গ্রুপের। আর এতে তো কোনো রোগ পোকার আক্রমণও হয় না সেভাবে। না। আর খরচও তো খুব কম। যে এবছরকার আদা হিসাবে এবছর খুব ভালো। সাথী ফসলের খুব ভালো এবছর। কুমড়ো, তা এবারকার ফসলটা খুব ভালো হয়েছে। কুমড়ো লাগিয়েছিলেন নাকি? হ্যাঁ, কুমড়ো আছে এখন। মানে কি অবস্থায় ধরছে কুমড়ো? হ্যাঁ, কুমড়ো ধরে গেছে ওই 4 কিলো 5 কিলো হয়েছে ওজনের। 1 বিঘে নিয়ে গেছি। হ্যাঁ, আমার ছেলে, আমি এতে ছিলাম, দিয়ে আমার ছেলে লেগেছিল। ওটাকে বিক্রি করা শুরু করেছেন কুমড়ো? না, এই তো মাত্র ধরা পড়লো। 4 কেজি 5 কেজি ওজন হয়েছে। এবার বিক্রি করবো, ফাল্গুন মাস থেকে শুরু করবো। পেকি একটু বিক্রি করলে লাভ সংখ্যাটা একটু বেশি হবে। এর জন্য তো আলাদা জমি আছে নাকি কুমড়ো চাষের জন্য? হ্যাঁ, আলাদা জমি, বাবার জমি, সয় সম্পত্তি ঠিক গেছিল একটু আধটু। তো কুমড়ো চাষ কতদিনের মোটামুটি এই চাষটা, মানে লাগানোর পর থেকে বিক্রি করা অবধি কতদিন লাগে? 2 মাস থেকে 2.5 মাসে পুরা ফিটিং হয়ে যায়। 2 মাসের ভিতরে
2 মাসের ভিতরে সব বিক্রি হয়ে যাবে? 2 মাস আড়াই? হুম ও তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে যাবে 2 মাসের ভিতরে পুরো তৈরি হয়ে যাবে। আর বিক্রি করতে আরো 1-1.5 মাস না? হ্যাঁ 1 মাসের ভিতরে পুরো ফিটিং হয়ে যাবে। সব তাহলে বিক্রি পুরা হয়ে যাবে। পুরা আমার 3 মাসের ভিতরে পুরা ভুঁই পরিষ্কার হয়ে যাবে। পরিষ্কার হয়ে যাবে, দিয়ে ধান পুঁতে দেবে। তো এই করেই মোটামুটি চলছে। হ্যাঁ, তাহলে এইভাবেই চলছে। তার মানে বছরে কটা ফসল পাওয়া যায় ওই জমি থেকে? একবার ধান করলেন, একবার ধান একবার করলাম, শাকসবজি করলেন, শাকসবজি করলাম, আর একবার ওইখানে ওদের পাট বোনা যায়, পাট বুনে আবার ধান করা যায়, ধান করে আবার কুমড়ো লাগানো যায়। আবার কুমড়ো লাগা, হ্যাঁ কুমড়ো লাগানো যায়, আর কুমড়ো না লাগালে রায়ও বোনা যায়। রায় হ্যাঁ, রায় বছর করেছেন? রায় হ্যাঁ রায় আছে এবার। কতটা করেছেন রায়? ওটা বিঘে কাছে, হ্যাঁ 1.5 বিঘে। হ্যাঁ 1.5 তো বিঘা। কি জাতের করেছেন? মানে ওটা পাঞ্জাব। হলুদটা করেছেন না পাঞ্জাব কালো? জটা রায়। পাঞ্জাব জটার। জটারা ফলন কেমন এটা? ফলন ভালো আছে, ভালো ফলন? হ্যাঁ ভালো ফলন হয়। তাও মোটামুটি কত বিঘেতে? বিঘিতে ওই 2.5 কুইন্টাল 3 কুইন্টাল হয়। 2.5-3 কুইন্টাল? 2.5-3 ভালো। কুইন্টাল মানে ভালো ফলন? ভালো ফলন হয়, ভালো পাঞ্জাবি না? ফলন, হ্যাঁ, পাঞ্জাব। পাঞ্জাব। গাছটা কি খুব বড় হয় গাছটা এই এক বুক এক মাজা। এক মজা মানে প্রায় 4 ফুটের কাছাকাছি। হ্যাঁ অতটা বুক খাড়াই বুক হয়, ওজন? জোর হিসাবে অতটা খাড়াই হয়, আর খুব জোর খায়। খুব জোর মানে সার দিতে হয় খুব? হ্যাঁ, জৈব সারটা বেশি পড়ে। আচ্ছা। গোবর সার যাকে বলা হয়, ওই সারটাকে বলে জৈব সার। হ্যাঁ। তো গোবর সার কি কিনে দেন না বাড়িতে গরু ছাগল কিছু আছে? কিছু কিনে দিতে হয়। কিছু কিনে দিতে হয়। মানে জৈব সারটা আপনারা খুব বেশি ব্যবহার করেন? বেশি ব্যবহার করি, কেননা আমরা রাসায়নিক সারটা খুব কম, কেন আমাদের ওইটা ঠান্ডা থাকে, ওই মাটিটা ঠান্ডা থাকে, জৈব সার গোবরের সারটা দিলে। আর ফসলও বেশ ভালো হয়, লাস্টিং যে ফসলটা থাকবে সেটাও অনেক দিন ধরে আপনার ওটা ভালো থাকবে। ভালো থাকবে, মাটি ঠান্ডা থাকে। আর খরচও তো কম হয়ে যাবে যদি আমি রাসায়নিক সার ব্যবহারটা যদি কম করতে পারি, তাহলে আমার চাষবাসে খরচও তো কিন্তু অনেকটাই কম। একটু কম হয়। আর এমনি যে এই যে ফসল আপনি ফলাচ্ছেন, যে বীজ লাগাচ্ছেন বা যাই করছেন, এগুলো কি শোধন করেন? হ্যাঁ শোধন করে। যে ফসলটা একবার ওই বীজটাই করি, সেই বীজটা আর আমরা রাখি না, সেটা ব্লক হতে হোক বা যে কোনো বড় মার্কেট দোকান হতে হোক, আমরা কিনে নিয়ে যাই। সেই বীজটা জিন এবছর করবো তা করি না, আমরা বছর বীজ চেঞ্জ করে দেন, চেঞ্জ করে দিই। হ্যাঁ চেঞ্জ করে দিই। তার মানে এই করেই মোটামুটি চলছে। আর সামনে কিছু করার ইচ্ছা আছে? জমি জায়গা কিছু করতে পারা গেছে মানে এই চাষবাস করে? মেয়ের বিয়ে দিলাম। মেয়ের বিয়ে দিলেন রিসেন্ট? দিয়ে কিছু টাকা পয়সা লাগলো। হ্যাঁ সে তো লাগবেই, একটা বিয়েতে তো একটা খরচ আছে। মানে সবই তো এই চাষবাসের ওপরই। 1 বছর সবজির চাষ, একটু পয়সা মেয়ের বিয়ে দিলি যা হয় দিয়ে একটু কমিয়ে এবছর আবার শুরু করেছি। বেশ, তাহলে বন্ধুরা এতক্ষণ আমরা বেলডাঙ্গা 2 নম্বর ব্লকের বিদুপাড়া গ্রাম থেকে এসেছিলেন মীর হোসেন শেখ। তার যে চাষবাস, সেই চাষবাসের অভিজ্ঞতার কথা আমরা শুনলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার। যখন স্বপ্ন মাটিতে বিলীন হয়, তখন আমাদের ভাগ্যের রেখা বদলাতে শুরু করে। সেই বদলের ফসলই আমাদের দুহাত ভরিয়ে দেয়। যে পরিশ্রমের ফসল আমাদের মহিলা কৃষকরা উৎপাদন করে, এটা আমাদের জীবন ও ভবিষ্যৎকে গঠন করা আমাদের জন্মদাত্রী। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে মহিলারা নতুনভাবে পরিচিত হয়েছেন। কৃষিক্ষেত্রে মহিলাদের অংশীদারি বাড়াবার জন্য যোজনা ও কার্যক্রম তৈরি করেছেন। তাতে মহিলারা আরও বেশি করে আত্মনির্ভরশীল হচ্ছেন, আর আর্থিক দিক থেকেও আত্মনির্ভরশীল হচ্ছেন। মহিলা বিকাশ এবং আত্মনির্ভরশীল কোনো যোজনাই হোক বা কিংবা কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে পাওয়া কোনো প্রশিক্ষণ মহিলাদের আত্মবিশ্বাস গড়ে তুলেছেন এবং তাদের স্বপ্নকে সাফল্যের ডানা মেলে ধরার সুযোগ করে দিয়েছেন। আজ মহিলারা শুধু কৃষিকার্যেই নয়, বরং বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জন করেছে। রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা থেকে শুরু করে নমো ড্রোন দিদি যোজনা পর্যন্ত একটি ক্রান্তিকারী পদক্ষেপ এনে দিয়েছে। মাননীয় শিবরাজ সিং চৌহানজি বলেছেন, আজকাল মহিলারা জেট বিমানও ওড়াচ্ছেন, ফাইটার প্লেন ও ড্রোনও ওড়াচ্ছেন। বিকাশ এবং প্রগতির দিকে আরও এগিয়ে যাচ্ছেন। মহিলা স্বয়ং সহায়তা সমূহের মহিলারা এফপিওর সাহায্যে কৃষিক্ষেত্রে বিভিন্ন নতুন দিক তুলে ধরেছেন।
এখন মহিলারা কেবল একই ধরনের ফসল উৎপাদনে সীমাবদ্ধ নেই। বিভিন্ন বাগানজাত চাষ থেকে শুরু করে মাছ চাষ এবং বিভিন্ন খাদ্য প্রক্রিয়াকরণের উদ্যোগের সাথে যারা যুক্ত হচ্ছেন তারা মহত্বের সাথে বিভিন্ন ভূমিকা পালন করে চলেছেন। প্রধানমন্ত্রী কিষাণ মানধান এবং প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা পরিবারে আর্থিক সুরক্ষা প্রদান করে। যেমন পিএম কিষাণ যোজনায় 24% থেকে বেশি লভ্যার্থী মহিলা কৃষক, দীনদয়াল অন্তর্দয় যোজনা, মহিলা কিষাণ সশক্তিকরণ পরিযোজনায় অন্তর্গত মহিলারা ভবিষ্যতের নতুন স্বপ্ন বোনা শুরু করে দিয়েছে। কৃষি সখী রূপে এই মহিলারা শুধুমাত্র প্রাকৃতিকভাবে চাষ করেছেন তাই নয়, নিজের সমস্ত দক্ষতাকে ভীষণভাবে কাজে লাগিয়ে নিজের গ্রামের রোল মডেল হয়ে দাঁড়িয়েছেন। কৃষিবন্ধু আমাদের বন্ধুর মতোই গ্রামে গ্রামে এসে আমাদেরকে কৃষিকাজ সম্পর্কে অনেক কিছু শিখিয়ে দিচ্ছে। কৃষি পরিকাঠামো তহবিলের মতো মহিলাদের ফসল কাটার পরে ব্যবস্থাপনায় সহায়তা প্রদান করছেন, যাতে তারা মধ্যম ও দীর্ঘমেয়াদী ঋণের সাহায্যে তাদের উদ্যোগকে সফল করতে পারে। AIF এর মোট প্রকল্পের 22% মহিলা উদ্যোক্তাদের দ্বারা বাস্তবায়িত হয়েছে। আজ সারা দেশে নারীরা সূর্যের তেজে জ্বলছে এবং তিনি তার স্টার্টআপের মাধ্যমে দেশের অর্থনীতিকে একটি নতুন দিক নির্দেশনাও দিচ্ছেন। ICAR, CIWR সংস্থাগুলি তাদের নতুন প্রযুক্তি ব্যবহার করতে অনুপ্রাণিত করেছে, যার কারণে তিনি পরিবারের আয়ু ও জীবিকা বাড়াতে সফল হচ্ছে। এটা শুধু যোজনার কথাই নয়, এটা সেই কোটি নারীর গল্প যিনি স্বনির্ভরতার স্বপ্ন দেখেছিলেন এবং তা বাস্তবায়িত করেছিলেন। মহিলা সুবিধাভোগীদের কথা মাথায় রেখে এই ধরনের অনেক প্রকল্প শুরু হয়েছে, যেখানে নারীদের জন্য বাজেটের ন্যূনতম 30% রাখা হয়েছে। আধুনিক প্রযুক্তি ও সরকারি সহযোগিতায় এইসব নারীরা আমাদের এবং দেশের ভাগ্যেরও পরিবর্তন করছে এবং একটি শক্তিশালী ও সমৃদ্ধ ভারতের চিত্র তুলে ধরেন ও সমৃদ্ধ ভারতের ছবি তুলে ধরেছে। নারীর ক্ষমতায়ন হলে সমাজ ক্ষমতায়িত হয়, আর এই নারী শক্তি ভারতের আসল শক্তি। আসুন একসাথে এই পরিবর্তনের অংশীদার হই, আর এই নারী শক্তি ভারতের আসল শক্তি। এবারে শুনব লোকগীতি, শিল্পী সনজিৎ মণ্ডল। দোতারা বাজায় আমি, আমায় বাজায় কে যে, দোতারা বাজায় আমি, আমায় বাজায় কে যে, কখন আসে যায় যে, কখন বাউল রাজা সেজে, বাউল রাজা সেজে, দোতারা বাজায় আমি, আমায় বাজায় কে যে, দোতারা বাজায় আমি, আমায় বাজায় কে যে। ঘষে মেজে ভালো রাখি এই দোতারায় আমি, হাজার তারে বাধায় আমি ঘষার কষ্ট জানি, ঘষে মেজে ভালো রাখি এই দোতারায় আমি, হাজার তারে বাধায় আমি ঘষার কষ্ট জানি, মাজার কষ্ট এই দোতারা বেসুর যাই বেজে, হাজার তারে বাধায় আমি বাজাই কষে কেজে, আমি বাজাই কষে কেজে, দোতারা বাজায় আমি, আমায় বাজাই কেজে, দোতারা বাজায় আমি, আমায় বাজাই কেজে। সেজে কেজে হাজার তারা এজে, যা হোক তা হোক সময় আমার সুরে ওঠে বেজে, বাউল
হাজার তারা যে যা হোক তা হোক সময় আমার সুরে ওঠে বেজে ভোরের সাজে বাউল রাজে বাউল রাজা কেজে বিনা হাতে বাজাই কত সন্ধ্যার সাজে সেজে কত সন্ধ্যার সাজে সেজে তো তাহারা বাজায় আমি আমায় বাজায় কে যে তো তাহারা বাজায় আমি আমায় বাজায় কে যে কখন আসে যাই যে কখন বাউল রাজা সেজে বাউল রাজা সেজে তো তাহারা বাজায় আমি আমায় বাজায় কে যে তো তাহারা বাজায় আমি আমায় বাজায় কে যে আমরা সনজিৎ মণ্ডলের কণ্ঠে শুনলাম লোকগীতি। নবগ্রাম ব্লকের বড়পাথান গ্রাম, রাস্তার ধারেই পেয়েছি। প্রায় অনেকই গরু আছে। আসুন পরিচয় করি। আপনার নাম? বিক্রম ঘোষ। বিক্রম ঘোষ। হ্যাঁ। আপনার এখানে তো দেখছি মোটামুটি অনেক গরু আছে। গরু আছে, মোষ আছে। গরু 200-500 আছে এখানে। কত আছে? 200-500। 500? হ্যাঁ, হয়ে যাবে তো আশপাশে। এখানটায় একটু 500 গরু মোষ আছে। এটা কি আপনার গন্তিতে আছে না? হ্যাঁ, একটা মানে মোটামুটি- অনুমান বললাম আপনাকে। হ্যাঁ। হয়তো 2-4টা বেশি 2-4টা কম এই হতে পারে। আচ্ছা, মানে এমনি গন্তিতে এগুলো কি সবই আপনার নাকি? না, এটা আমাদেরই। আমরা এখানে আমার বাবারা 2 ভাই আচ্ছা, দেয়া, আমরা হলাম বাপ মানে- কাকার ছেলে। মানে হ্যাঁ। সবাই একসঙ্গেই এখানে এই চাষটা করছি গরু বাছুর। মানে গরু বাছুর পালনের হ্যাঁ। চাষ করেন গরু। তো হঠাৎ করে এই গরু পালন করতে এলেন কেন? এটা আমাদের পূর্বপুরুষ থেকে মানে জাত ব্যবসা না? জাত ব্যবসা। জাত ব্যবসা। কোথা থেকে এসেছেন আপনারা? এখানকার স্থানীয় আমরা, কিন্তু এখানে আমাদের কত পিঢ়ি আগে যে এসছে হুম। তারা এখন কেউ জানে না। আচ্ছা, গরুর সঙ্গে সঙ্গে তো মোষও দেখছি আছে। তো গরু আর মোষের মধ্যে পার্থক্যটা কি? গরু আর মোষের মধ্যে পার্থক্যটা হলো এটা যে আপনার এটা মানে মোষের সিজন পড়ে গেল। এবার হ্যাঁ, season পড়ে কার্তিক গেল মাস মানে? থেকে কার্তিক মাস থেকে একদিন গরুর সিজন চললো। আচ্ছা এবার মহিষের সিজন পড়ে গেল। যেরকম এই দেখেন এই মোষটা বাচ্চা দিয়েছে। আচ্ছা এবার এখন এই মোষ এবার বৈশাখ মাস অবধি দুধ দিবে। আচ্ছা, মহিষের সিজন পড়ে গেল। মানে আষাঢ় হ্যাঁ, মাস। আর একটা মানে কথা হলো যে মহিষের দুধের দামটা আমাদের বেশি, মানে বেশি বা দামও বেশি। মানে হ্যাঁ, দুধ এর ঘনত্বও বেশি। দুধের ঘনত্ব বেশি। হ্যাঁ। মানে দামটাও বেশি পাওয়া যায়। হ্যাঁ, এই দুধটা আমাদের মানে চাহিদা বেশি এখানে। আচ্ছা, তো এখানে মোটামুটি এখন আপনার মানে কতগুলো গরুতে দুধ দেয়? আর কটা মোষেই বা দুধ দেয়? এখন এখানে মোটামুটি 30-40টা গরুতে দুধ দিবে। দুধ দেয়? হ্যাঁ, মোটামুটি মোষ বেশি নাই, মোষের এটা ভাগটা কম। কম? হ্যাঁ, তো মোষ মোটামুটি এখানে 10খানা মোষ দুধ দেয়। 10টা মোষের দুধ দেয়? হ্যাঁ। আপনার প্রতিদিন দুধ কত হয়? মোষের দুধ কত হয় বা গরুর দুধ কত হয় এখানে? এখানে প্রতিদিন এইখানটা থেকে 2 কুইন্টাল দুধ উঠে। 2 কুইন্টাল? হ্যাঁ। 2 কুইন্টাল দুধ কি করেন আপনারা? আমরা সব দুয়ে দুয়ে জোগাড় করে রাখি। পেইকার আসে, ওরা দিয়ে চলে যায় দাম দিয়ে। সমিতির লোক আসে না? হ্যাঁ, সমিতি আছে। তারপরে অন্য কোম্পানি আরো অন্যান্য বিভিন্ন ওই পেইকাররা আছে। হোটেল ফোটেল যেসব আছে, বহরমপুর, সাগরদিঘি, লালবাগ, এইসব হোটেল সব এখান থেকে দুধ যাবে, সব দই হবে, ছানা হবে, পনির হবে। এখানে যে গরুগুলো দেখছি এগুলো কি জাতের গরু? এগুলো আমাদের দেশি দোআঁশলা। দোআঁশলা? হ্যাঁ, মানে এটা দেশি। হাইব্রিড নাকি? না, তাহলে আমাদের এই দেশির পেট থেকে যেটা জার্সি হয়েছে সেটা হলো দোআঁশলা। তা আচ্ছা। আমাদের আগু থেকেই দেশি গরুর চাষ বেশি। দেশি? হ্যাঁ, আর এই জার্সি গরুটা একটু খরচ বরচ বেশি, অসুখ বিসুখ বেশি। হ্যাঁ, ওদের মানে দেশি গরুর কি আপনার রোগ বালাই কম নাকি? রোগ বালাই কম। আপনি মানে এখানে আমরা রোদে বেঁধে দিয়েছি, বৃষ্টিতে বেঁধে দিচ্ছি, শীতে বেঁধে দিচ্ছি, মাঠে নিয়ে গেছি, ওরা চড়ে পেট ভরে খেয়ে চলে আসছে ঘাস পাত। কিন্তু এবার জার্সি গরু যে থাকবে সে আপনার এই মাঠে যেতে পারবে না, রোদে হাঁপাবে। হ্যাঁ, ওকে অসুখ হয়ে যাবে, জ্বর হয়ে যাবে, জলে ভিজলে, রোদে মানে থাকলে। ওদের হ্যাঁ। মানে একটু যত্নটা বেশি করতে হ্যাঁ, হবে। ওদেরকে রাখতে গেলে তাহলে সেভাবে রাখতে হবে। ফ্যানের বাতাসে রাখতে হবে, সেভাবে ওদেরকে মানে খাবার দাবার যত্ন, তাদের পিছনে ওষুধ ডাক্তার এসব লাগাতে হবে, তাহলে ওরা ঠিক থাকবে। ঠিক থাকবে, মানে যত্নটা ওদের একটু বেশি ওদের, করতে হবে। যত্ন একটু না, ওদের প্রায় এদের যদি 10 ভাগ যত্ন করা হয় তো ওদেরকে 100 ভাগ যত্ন করতে হবে। যত্ন করতে হবে। তাহলে ওদের ঠিকঠাক
পালন হবে বা পোষা হবে বা ওদের দুধ পাওয়া যাবে। তো এই আমাদের যে মানে দেশি শঙ্কর জাতের গরু বলছেন, হ্যাঁ। এগুলোতে মোটামুটি কত করে দুধ হয় আপনার? এগুলোতে আপনার দুবেলা কি দুধ দেয়? হ্যাঁ, দুবেলা, তিনবেলা, চারবারও দুধ দেয়। 4 বার দুধ দেয়? হ্যাঁ। কখন কখন দেয় 4 বার? আপনার এই সকাল দিয়ে দিল, এখন দিচ্ছে, সন্ধ্যায় দিচ্ছে, আবার একটু রাত হয়ে দিচ্ছে, আমার হ্যাঁ, রাত্রিবেলা 4 বার দুধ দিবে। হ্যাঁ, মোটামুটি দেয়। কত করে তা দেয়? এরা 5 কেজির নিচে দিবে না, 5 কেজির নিচে, 5 কেজির উপরে 10 কেজিও দিবে, এবার যে যেরকম গরু। তো এই মোটামুটি খাওয়ান কি? আমরা এই যে গহমা কেটে এনেছি, গহমা এটা কি লাড়া। চাষ করেন না হ্যাঁ। এমনি কিনে নিয়ে আসেন? না, আমরা চাষ করি, এই গহমা আমরা চাষ করি। এখন এই গহমা কেটে নিয়ে এসেছি, এই দিয়েছি, খেয়েছে। এবার ইয়াতে দিব খোল, চুনি, ময়দা, খুদের ভাত, আর ওই দেখেন রাবগুলো আছে, মানে এই যে গুড়টা মানে খাবার গুড়টা ড্যামেজ হয়ে যায়, সেটা রাবগুলো হয়ে যায়, মানে মোষে খায়। এই গুড় খাওয়ানো বা এই সবুজ ঘাস খাওয়ালে কি হয় গরু? এটা এটা- তো সাধারণত খড় খাওয়ানো হয়, হ্যাঁ, তা এটা খাওয়ালে এদের মানে পুষ্টিটা হ্যাঁ, বেশি হয়। বেশি হয় বা বেশি ভালো থাকে, দুধটা বেশি দেয়, সুস্থ থাকে। আর মানে সেই জিনিসটা আবার মানে ভরণ হবে, বাচ্চা দিবে তাড়াতাড়ি, এরকম এদের সমস্ত জিনিস এরা ঠিকঠাক পায়, হেরো জিনিস রুচি করে আর খায় এরা। রোগ টোগ কিছু হয় গরু? হ্যাঁ, রোগ টোগ হয়। কিরকম হয়, কি করেন তখন রোগ হলে? তখন রোগ হয়, তখন ডাক্তার আছে আশপাশে, যেরকম আপনি সীমানা এই পশনটা থেকে এলেন, সীমানাপাড়া আছে, আবার এরা যখন পারে না তখন বহরমপুর যেতে হয়, ওখানে আমাদের ডাক্তার যোগাযোগ আছে, ফোন করব তখন ফোন আসবে। করলে- হ্যাঁ, ফোন করলেই চলে ফোন আসে। নাম্বার দেওয়া আছে। হ্যাঁ, তখন মানে ওই ওরা এসে ট্রিটমেন্ট করবে, দিয়ে ওষুধপত্র দিয়ে সুস্থ করে দিবে, দিয়ে যাবে। কি ধরনের রোগ হয় গরু? গরুর রোগ মেলা এরকম ধরনের, দেখেন যে ওই দেখেন মহিষটা, ওই মহিষটা কদিন আগে একটা ট্রাক্টরে ঢুকে গেছিল। ডাক্তারের ভেতরে? হ্যাঁ, মানে এখানে হাই রোড আছে, এই রোড, এবার খুলতে যে একটু ছপকে গেছে, দিয়ে ঢুকে গেছে, দিয়ে এবার ওই মোষটা এবার ট্রাক্টরে ঢুকে গেল। যেরকম ওইখানে একটা মোষ বাঁধা আছে, ওই মোষটা একটু কীরকম কী হলো না হলো, ও পেটে বাচ্চা মারা গেল। দিয়ে সেই বহরমপুর থেকে ডাক্তার এসে তাকে সমস্ত ভিতরে পরিষ্কার করে, তাকে ওষুধপাতি দিয়ে তাকে সুস্থ করে তুলালো, না তো মরে যাবার কথা। আবার এদের জ্বর হয়, আবার দেখা গেল যে আমার এই গাড়িটায় কদিন আগে গ্যাস হয়ে গিয়েছিল, গ্যাস হয়ে পড়ে গিয়েছিল একবারে। তো এরকম বিভিন্ন ব্যাপার আছে, সে মানুষেরই মতন। মানে সঙ্গে সঙ্গে ডাক্তার ডাকলে হ্যাঁ, সঙ্গে সঙ্গে ডাক্তার দেখিয়ে তখন চলে আসে। চলে আসে। এই পরিবারে আরেকজনকে পেয়েছি, আসুন, আপনার নাম? সেমিকা ঘোষ। আপনি কি এই পরিবারে? আমি বোমা। বৌমা, আপনি কি দেখাশোনা করেন নাকি? হ্যাঁ, আমি দেখাশোনা করি। আপনার এই গরু যে পুষছেন, মানে লাভ কি করে হয়? লাভটা আমাদের দুধ থেকে বেশি পাওয়া যায় না, কিন্তু ওই গোবরটা বেচলে লাভ হয়, আর ওই বাছুর বেচলে, গরু বেচলে, এগুলাতে লাভ হয়। মোটামুটি কত মাসের করে বিক্রি করেন? 6 মাস 1 বছর পর বিক্রি করি। মানে এখানেই বিক্রি করেন? হ্যাঁ, এখানে আসে? এখানেই আসে, পাইকার আসে। দিয়ে এখান থেকে নিয়ে এখান যায়? থেকে মোটামুটি নিয়ে কত করে পান ওইগুলো বিক্রি করে? যেরকম একটা বাছুরের দাম 10,000, 8,000, 7,000, যেরকম থাকে সেই রকম, 15,000-এও হয়। তাহলে তো এই গরু এবং মোষ পালন করি আপনাদের সংসার চলে নাকি? না এছাড়া আর কিছু চাষবাস আছে, চাষবাস আছে? হ্যাঁ, যেরকম ধান চাষ হয়, গম, মানে সব জিনিসই চাষ হয়। আপনিও এর সঙ্গে যুক্ত? হ্যাঁ। খুব ভালো লাগলো আপনাদের গরু পালন সম্পর্কে আমরা অনেক কথাই জানলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং আমাদের যারা কৃষক বন্ধু, যারা শ্রোতা বন্ধু রয়েছেন, তাদের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।